আজকে আমরা গলগি বডি নিয়ে আলোচনা করব। তো গলগি বডি হলো একটা একক পর্দাধারা কোষীয় অঙ্গাণু, যেটা এন্ডোমেমব্রেন সিস্টেমের অংশ। আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে আছে গলগি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর আছে লাইসোজোম এন্ড ভ্যাকুওল। এরা সবাই একক পর্দা দ্বারা আবৃত এবং এরা কার্যগতভাবেও একে অপরের সাথে লিঙ্ক। তো গলগি বডির আবিষ্কর্তা হলেন ক্যামেলিও গলগি। গলগি বডিকে উদ্ভিদ কোষে ডিকটিওজোমও বলা হয়। যদি আমরা গলগি বডির ছবি দেখি তাহলে দেখব এর তিনটে অংশ। এই জায়গাটাকে আমরা বলবো সিস গলগি, মাঝের অংশটা হলো মিডিয়ান গলগি, আর একদম উপরের অংশটা হলো ট্রান্স গলগি। গলগির যে প্রান্তটা এদিকে চিহ্ন দিয়েছি এটাকে বলা হয় সিস প্রান্ত বা সিস ফেস। এই জায়গাটা তৈরি হচ্ছে তাই বললাম ফর্মিং, আর এই দিকটা ম্যাচিউর করে গেছে এই জায়গাটাকে বলা হয় ট্রান্স ফেস। তাহলে এটা হচ্ছে ম্যাচিউর করে গেছে বা ম্যাচিউরিং ফেস। ওকে, তাহলে গলগির তিনটে অংশ দেখে নিলাম, সিস ফেস এবং ট্রান্স ফেসও আমরা দেখে নিলাম। এটা একক পর্দাধারা কোষীয় অঙ্গাণু এবং এই গলগি কমপ্লেক্স এটা সিক্রেটরি পাথওয়ে বা ক্ষরণধর্মী পাথওয়েতে অংশ নয় আমরা দেখব। তো গলগির উপাদানগুলো একটু দেখে নিই, কি কি নিয়ে গলগি কমপ্লেক্স গঠিত হয়। গলগির উপাদানগুলো হলো তিনটে উপাদান। এক হলো সিস্টার্নি, দুই হলো মাইক্রোভেসিকেল, আর তিন হলো ভ্যাকুওল। এই তিনটে উপাদান নিয়ে এই অঙ্গাণুটা তৈরি হয়। যদি বলা হয় গলগি কমপ্লেক্স কে আমরা যদি রং করি বা স্টেন করি কোন রং ব্যবহার করব, তো গলগি কমপ্লেক্স কে আমরা OH4 বা অসমিয়াম টেট্রোক্সাইড দ্বারা রং করতে পারি। অসমিয়াম টেট্রোক্সাইড দ্বারা রং করতে পারি বা গলগি স্টেনও ব্যবহার করতে পারি গলগি বডিকে স্টেনিং করার জন্য বা রং করার জন্য। দেখা যায় যে অঞ্চলে গলগি বডি আছে সেই অঞ্চলের সাইটোপ্লাজমটা তুলনামূলক ফাঁকা হয়। অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না বললেই চলে, যেমন মাইটোকন্ড্রিয়া বা উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে না বললেই চলে। সেই ফাঁকা জায়গাটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশন। তাহলে গলগি বডি যেখানে আছে তার সারাউন্ডিং যে সাইটোপ্লাজম সেখানে অন্য কোনো কোষীয় অঙ্গাণু খুব স্কেয়ার্স বা অ্যাবসেন্ট বা থাকে না বললেই চলে, সেটাকে আমরা কি বলছি জোন অফ এক্সক্লুশন। আচ্ছা, গলগি পড়তে যে আমাদেরকে আর একটা জিনিস মনে রাখতে হবে, GERL। এই কথাটা পাবে তোমরা, GERL। তো একত্রে বলা হয় গলগি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড লাইসোজোম, একত্রে বলা হচ্ছে GERL। তাহলে এরা সবাই কার্যগতভাবে এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট। গলগি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম এরা একত্রে কি তৈরি করছে GERL গঠন করছে। নেক্সট আমরা দেখে নেব গলগি কমপ্লেক্সের কাজগুলো। তো ফার্স্ট কাজ দেখি, আমরা ছোট থেকে পড়ে এসেছি যে গলগি বডি কি করে, শুক্রাণুর যে অ্যাক্রোজোমাল ক্যাপ, এটা যদি শুক্রাণু হয় এই শুক্রাণুর উপরে কি আছে অ্যাক্রোজোমাল ক্যাপ। অ্যাক্রোজোমাল ক্যাপ বা অ্যাক্রোজোমীয় টুপি। এই শুক্রাণুর যে অ্যাক্রোজোমাল ক্যাপ যার মধ্যে হায়ালুরোনিডেজ, অ্যাক্রোসিন উৎসেচক থাকে, সেই অ্যাক্রোজোমাল ক্যাপটা কে তৈরি করে গলগি কমপ্লেক্স থেকেই তৈরি হয়। আর কি কাজ আছে? নেক্সট কাজ হচ্ছে গলগির ক্ষেত্রে আমরা দেখব যে গলগি কমপ্লেক্স উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর তৈরি করে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি করছে, উদ্ভিদের ক্ষেত্রে প্ল্যান্টসের ক্ষেত্রে আমরা দেখব কোষ প্রাচীর তৈরিতে গলগি কমপ্লেক্সের একটা ভূমিকা আছে। নেক্সট আর কি দেখব, গলগির ক্ষেত্রে আমরা জানি ক্ষরণের সাথে সম্পর্কিত, যেমন উৎসেচক, প্রোটিন প্রভৃতি পদার্থ খোদিত হয়। তো এই ক্ষরণের ব্যাপারটা আলোচনা করতে যে আমাদেরকে একটা জিনিস আলোচনা করতে হবে, সেটা হচ্ছে ক্ষরণধর্মী পথ বা সিক্রেটরি পাথওয়ে। সিক্রেটরি পাথওয়ে এটা নিয়ে বিগত সালে আমাদের এমসিকিউ পড়েছে নিটে। সিক্রেটরি পাথওয়ে এটা কি? এটা হলো
রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর ইয়ার এর মধ্যে যে সমস্ত প্রোটিনগুলো তৈরি হয়, সেই প্রোটিনগুলো তৈরি হওয়ার পরবর্তী সময়ে কোন পথে নির্দিষ্ট ডেস্টিনেশনে যায়, মানে যে প্রোটিনটা আর ইয়ার এ তৈরি হলো সেই প্রোটিনটা সাপোজ ধরো সেটা প্লাজমা মেমব্রেনে যাবে, বা ধরো লাইসোজোমাল প্রোটিন, বা ধরো মাইটোকন্ড্রিয়াতে যাবে, কোন পথে ওটা যাবে সেটা গলগির মধ্য দিয়ে যায় এবং সেটা সিক্রেটরি পাথওয়ে বা ক্ষরণধর্মী পথের অংশ। তাহলে আর ইয়ার এ প্রোটিন তৈরি হওয়ার পরবর্তী সময়ে সেটা এসিআর এ যায়, এসিআর এর পরবর্তী সময়ে সেটা যায় গলগির প্রথম অংশ যেটা সিস গলগি। এই সিস গলগিতে যখন প্রোটিনটা গেল তখন কি হয়, প্রোটিনের সাথে একটা ট্যাগ যুক্ত হয়। ট্যাগ মানে একটা অ্যাড্রেস যুক্ত হয়। সাপোজ এটা আমাদের একটা প্রোটিন, যে প্রোটিনটা সিস গলগিতে যাওয়ার পর তার কি হচ্ছে, তার সাথে একটা কার্বোহাইড্রেটের শৃঙ্খল বা অন্য কোনো ট্যাগ যুক্ত হচ্ছে। তো সাপোজ আমি একটা ট্যাগের एग्जांपल দিচ্ছি, KDEL, একটা ট্যাগ যুক্ত হয়, একটা অ্যাড্রেস যুক্ত হয়, ও কোথায় যাবে সেটাকে নিশ্চিত করে একটা ট্যাগ। ওকে, তারপরে সিস গলগিতে যাওয়ার পরবর্তী সময়ে এটা চলে যাবে কোথায়, এরপরে পরের অংশ কি ছিল, মিডিয়ান গলগি। তাহলে সিস গলগি থেকে যাবে মিডিয়ান গলগি, মিডিয়ান গলগি থেকে কোথায় যাবে, মিডিয়ান গলগি থেকে যাবে ট্রান্স গলগি। এই ট্রান্স গলগিতে যাওয়ার পরে ওখানে দেখবো যে ওখান থেকে ভেসিকল যেগুলো আছে সেগুলো পিঞ্চ আপ হবে। সেখানে ক্যাথলিন কোটেড ভেসিকল, কফ কোটেড ভেসিকল, বিভিন্ন টাইপের ভেসিকল থাকে, যেখানে গ্যাদারিং হবে ওই সমস্ত মলিকিউলগুলো, যে মলিকিউলগুলো মুভ করছিল। তার পরবর্তী সময় আমরা দেখব একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে মুভ করবে। সেই ডেস্টিনেশন কি হতে পারে, ডেস্টিনেশনটা হতে পারে প্লাজমা মেমব্রেন, হতে পারে কি, হতে পারে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিচে হতে পারে কি নিউক্লিয়াস, হতে পারে কি আর কোথায় যেতে পারে, লাইসোজোমে যেতে পারে, বা লাইসোজোমাল প্রোটিন যেগুলো। ওকে, আমি এখানে যে एग्जांपलটা দিয়েছিলাম এই KDEL সিকোয়েন্স, এই KDEL সিকোয়েন্সটা মনে রাখবে একটা রিট্রিভাল ট্যাগ, মানে রিট্রাইভ করা মানে ডেকে আনা। যে সমস্ত প্রোটিনের KDEL ট্যাগ লেখা থাকবে মনে রাখবে সেই প্রোটিন ঘুরে আবার কোথায় চলে আসবে, যে প্রোটিন তৈরি হয়েছিল আর ইয়ারে ঘুরে আবার আর ইয়ারে ফিরে আসবে। সেরকম আর কি কি ট্যাগ হতে পারে, NLS হতে পারে, নিউক্লিয়ার লোকালাইজিং সিগন্যাল, NLS একটা ট্যাগ হতে পারে। এই ট্যাগটা যদি লাগে তাহলে সেই প্রোটিনটা কোথায় যাবে, নিউক্লিয়াসে যাবে। যেমন যদি প্রি সিকোয়েন্স বলে একটা ট্যাগ হয় সেটা যদি লাগে সেটা কোথায় যাবে, মাইটোকন্ড্রিয়ায় যাবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সিক্রেটরি পাথওয়ে। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা জিনিস নিয়ে রাখবো, সেটা হচ্ছে আমাদের লাইসোজোম। লাইসোজোমের ক্ষেত্রে আমরা দেখব যে লাইসোজোমকে আমরা ছোট থেকে পড়েছি যে এটা আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। লাইসোজোমটাও এক অক্ষরদাকার একটা কোষীয় অঙ্গাণু এবং এর মধ্যে অ্যাসিড ফিল্ড থাকে, বিভিন্ন রকমের উৎসেচক এর মধ্যে আছে। তাহলে এর মধ্যে আমরা দেখব এখানে একটা পাম্প থাকে লাইসোজোমের গায়ে। হ্যাঁ, ওই পাম্পটা কি করে, সাইটোপ্লাজম থেকে সর্বদা H+ আয়নগুলো বা প্রোটনগুলোকে পাম্প করে নিজের মধ্যে। অবশ্যই এটা সক্রিয় পরিবহনের মাধ্যমে হয়। তো এইভাবে ও পাম্প করে নিজের মধ্যে অ্যাসিডিটিটাকে মেইনটেইন করে। তো ওর pH এর মানটা কত লাইসোজোমের মধ্যে, লাইসোজোমের মধ্যে pH হলো 5.5। ওকে, আচ্ছা, লাইসোজোমের মধ্যে কি জাতীয় উৎসেচক আছে, বারবার কোশ্চেন পড়ে, লাইসোজোমের মধ্যে কি জাতীয় উৎসেচক থাকে। তো এনজাইমগুলো হচ্ছে অ্যাসিড হাইড্রোলেজ। এই অ্যাসিড হাইড্রোলেজ ফ্যামিলির উৎসেচক থাকে প্রায় 40 ধরনের অ্যাসিড হাইড্রোলেজ আছে কোথায়, লাইসোজোমের মধ্যে, যেগুলো সবই অ্যাসিডিক মিডিয়ামে কাজ করে। আচ্ছা, হাইড্রোলেজ কেন, হাইড্রো মানে হচ্ছে জল, তাহলে এগুলো জলের উপস্থিতিতে কোনো বন্ধনীকে ভাঙে। হ্যাঁ, তাই এটার নাম হলো অ্যাসিড হাইড্রোলেজ ফ্যামিলি উৎসেচক। যেমন নিউক্লিয়েজ হতে পারে, এস্টারেজ হতে পারে, প্রোটিয়েজ হতে পারে, এগুলো সব হচ্ছে অ্যাসিড হাইড্রোলেজ ফ্যামিলি উৎসেচকের উদাহরণ। আচ্ছা, নেক্সট আমরা দেখব লাইসোজোমের কয়েকটা কাজ। লাইসোজোমের কাজের মধ্যে আমরা জানি যে লাইসোজোম যেগুলো হচ্ছে ওল্ড কোষীয় অঙ্গাণু, যেগুলো কার্যহীন কোষীয় অঙ্গাণু, সেগুলোকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে। আবার আমরা দেখব যে ফ্যাগোসাইটোসিস বলে যে প্রক্রিয়া আছে, ফ্যাগোসাইটিক যে কোষগুলো যেগুলো জীবাণুকে গিলে খায়, যেমন ধরো ম্যাক্রোফাজ, যেমন ধরো নিউট্রোফিল, ধরো এটা হচ্ছে একটা অ্যান্টিজেন বা জীবাণু,
এই বহিঃস্থ জীবাণুকে গিলে খাচ্ছে কে? একটা ম্যাক্রোফাজ। ওকে, ম্যাক্রোফাজ হচ্ছে একটা ফ্যাগোসাইটিক কোষ। তো এই ফ্যাগোসাইটিক কোষ যখন ওকে গিলে খাবে তখন ভিতরে ও লাইসোজোমের সহায়তা নেবে। লাইসোজোমের সহায়তা নিয়ে ও ফ্যাগোজোম এবং ফ্যাগোলাইসোজোম তৈরির মাধ্যমে ও অ্যান্টিজেনটাকে কি করবে বা বহিঃস্থ জীবাণুটাকে কি করবে? ডিস্ট্রয় করবে। তাহলে লাইসোজোমের একটা ভূমিকা আছে ফ্যাগোসাইটোসিসে। আচ্ছা, লাইসোজোমের আর কি ভূমিকা আছে? লাইসোজোমের যদি আমরা কাজগুলো দেখি তাহলে আমরা আর কি কি পেতে পারি? আচ্ছা, লাইসোজোমের কাজগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি যদি আর কোনো কাজ আমার মনে পড়ে। লাইসোজোমের উৎপত্তিটা নিয়ে একটু আমরা কথা বলে নিই। লাইসোজোম কিভাবে তৈরি হয়, ঠিক আছে? তারপরে ধরো এটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা। এখানে কিছু গ্রাহক আছে যারা কোষ পর্দার উপর অবস্থিত। এখানে সাপোজ ধরো নিউক্লিয়াস আছে, এখানে নিউক্লিয়াসের থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সৃষ্টি হয়েছে। কি হয়? অ্যান্টিজেন বা বহিঃস্থ বস্তুকে ধরে কে? এই রিসেপ্টরগুলো। ধরার পরবর্তী সময়ে এন্ডোসাইটোসিস পদ্ধতিতে ওই অ্যান্টিজেনগুলো ভিতরে প্রবেশ করে। তার সাথে রিসেপ্টরগুলো বা গ্রাহকগুলো আছে এবং এই গ্রাহকগুলো আবার রিসাইকেল হয়ে কোথায় চলে যায়? কোষ পর্দাতে ফিরে চলে যায়। ওকে, সিক্রেটরি পাথওয়ের কথা বলছিলাম একটু আগে। সেই সিক্রেটরি পাথওয়ে যেটা, সেই মাধ্যমে বিভিন্ন লাইসোজোমাল যে প্রোটিন এনজাইমগুলো তৈরি হয় আরইআর এর মধ্যে। আরইআর থেকে এসিআর থেকে গলগি কমপ্লেক্সে যায়। সেই গলগি কমপ্লেক্সে বিভিন্ন পার্ট দিয়ে যাওয়ার পর কি হয়? এখানে ভেসিকেল তৈরি হয় এবং সেটা দিয়ে উৎসেচকগুলো যায় এবং অবশ্যই তার জন্য ট্যাগিং হয়েছে। এখানে দেখবো একটা কমন গহ্বর তৈরি হয় যেখানে সমস্ত উৎসেচকগুলো যেও ঢালা হয় আর এই অ্যান্টিজেনগুলো যেও এখানে ঢালা হয়। তো আমরা এই গহ্বরটাকে বলবো প্রাথমিক লাইসোজোম বা প্রাইমারি লাইসোজোম। প্রাথমিক লাইসোজোম বা প্রাইমারি লাইসোজোম। এর পরবর্তী সময়ে গহ্বরটা ম্যাচিউর হয় এবং যে সমস্ত অ্যান্টিজেনগুলো ছিল সেগুলো সব ডিস্ট্রয় হয়ে যায় লাইসোজোমাল এনজাইমের দ্বারা। তখন আমরা সেটাকে বলবো গৌণ লাইসোজোম। এই যে গৌণ লাইসোজোম যার মধ্যে অপাচ্য খাদ্য বস্তু আছে, এটাকে আবার আমরা বলি অপাচ্য খাদ্য সহ গৌণ লাইসোজোমকে রেসিডুয়াল বডি। এই নামটা তোমরা পেয়ে পাবে। অপাচ্য খাদ্য সহ গৌণ লাইসোজোম হলো রেসিডুয়াল বডি। তাহলে এই পদ্ধতিতে লাইসোজোম তৈরি হয়। তার মধ্যে সিক্রেটরি পাথওয়েও ভূমিকা আছে। আচ্ছা, লাইসোজোমের কাজগুলো আমার যা মনে পড়ছে এখন, লাইসোজোমের কাজ হচ্ছে ওল্ড কোষীয় অঙ্গাণুকে ধ্বংস করা আর হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু যেগুলো প্রবেশ করে সেগুলোকে ধ্বংস করা। এখানে একটা জিনিস আমাদের মনে হতে পারে, ভাবো ধরো এটা একটা আমাদের কোষ, এখানে আমাদের লাইসোজোমটা আছে। লাইসোজোমের মধ্যে সমস্ত উৎসেচকগুলো আছে যেগুলো কোষকে ধ্বংস করার ক্ষমতা রাখে। সাপোজ এমন হলো যে লাইসোজোমটা রাপচার করে গেছে কোষের মধ্যে এবং লাইসোজোমের যে কন্টেন্টটা উৎসেচকগুলো আছে সেগুলো বাইরে চলে এসেছে, তাহলে কি কোষটার মৃত্যু হবে? সাপোজ কি হতে পারে? কোষটা কি মৃত্যু? কোষটার মৃত্যু হবে না। তার কারণ হচ্ছে লাইসোজোমের মধ্যে যে উৎসেচকগুলো আছে সেই উৎসেচকগুলোর পিএইচ হচ্ছে 5.5 এপিএসি আর সাইটোপ্লাজমের যে পিএইচ সেই পিএইচ এর মান হচ্ছে 7। তাহলে দেখা যাবে এই লাইসোজোমাল এনজাইম যেগুলো সেগুলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এবং এগুলো কাজ করছে না।